হ্যালো ল এক্সপেরিয়েন্স। আজকে বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশন থেকে আমি তোমাদের টিচার অ্যাডভোকেট সুরজিৎ দাম এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। দেখো, আমি জানি তোমরা সকলে ক্ল্যাটে প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাচ্ছ। তোমরা ভাবছো যে আমরা ভবিষ্যতে আমাদের যে ক্যারিয়ারটা আছে সেটা আমরা ল ওরিয়েন্টেড ক্রিয়েট করব। আমরা অ্যাডভোকেট হতে চাই, আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই, আমরা জাজেস হতে চাই। কিন্তু তার আগে তো আমাদের জানতে হবে যে ক্ল্যাটের সাবজেক্টসগুলো কী কী রয়েছে। চিন্তা নেই, আমি আছি তো, আমি বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো, আমাদেরকে প্রাথমিক স্তরে যদি আমরা ল এর সাথে ইন্ট্রোডাকশন করতে চাই, যেই সাবজেক্টসগুলো আমাদের সামনে চোখের সামনে আসবে সেগুলি হলো ল অফ টর্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, হিন্দু ল, মুসলিম ল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ক্রিমিনাল লজ অফ ইন্ডিয়া। এই সাবজেক্টসগুলো আমাদের চোখের সামনে ভেসে আসবে। এর বিষয়টা হলে বাস এই সাবজেক্টসগুলো কথা বলে কি নিয়ে আমরা তো সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও, বলছি। দেখো, এই যে ল অফ টর্ট যে সাবজেক্টটার কথা আমি তোমাদের বললাম, এই সাবজেক্টটা বেসিক্যালি কথা বলে সিভিল রংসকে নিয়ে। অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ পার্সন, তুমি যদি কারোর সিভিল রাইট ভায়োলেট করো, তার লিগাল রাইট ভায়োলেশন করো, তার লিগাল ড্যামেজ করো, ড্যামেজটা যদি তার আনলিকুইটেড হয়, মানে তুমি জানো না তার কতটা ক্ষতি তুমি করেছো, এবং সেই ক্ষতিটা যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট বা ব্রিচ অফ ট্রাস্টের থ্রুতে না হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু টর্ট কমিট করে দিয়েছো। বুঝতে পেরেছো? মানে তুমি একটি ভুল করেছো, সিভিল রং। তাহলে তুমি কম্পেনসেশন পে করতে তো অবশ্যই বাধ্য। তো টোটাল যে টর্টের যে সাবজেক্টটা রয়েছে, এটা বেসিক্যালি কথা বলে যে যখন কোনো মানুষ অপর কোনো ব্যক্তির লিগ্যাল রাইট ভায়োলেশন করে এবং তার ভায়োলেশনের জন্য তার লিগ্যাল ড্যামেজ হচ্ছে, এছাড়াও তার ড্যামেজটা যে তুমি করছো সেটা আনলিকুইটেড ভাবে ড্যামেজ করছো এবং ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ ট্রাস্টের থেকে করছো না, তুমি তো টর্ট কমিট করলে। এর পরে যে সাবজেক্টসগুলো আমাদের সামনে আসতে যাচ্ছে সেগুলো হলো ফ্যামিলি ল। ফ্যামিলি লকে দুটো ভাগে বিভাগ করা হয়। একটা হলো হিন্দু ল, একটা হলো মুসলিম ল। এবার যে হিন্দু লটা রয়েছে, এই আইনে আমরা জানতে পারবো হিন্দুদের সম্পর্কে বিভিন্ন রকমের বিষয়। যেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে, সাকসেশন অ্যাক্ট রয়েছে, আমাদের অ্যাডপশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট রয়েছে। এবার স্যার এই অ্যাক্টগুলো কি নিয়ে কথা বলে? এবার অ্যাক্ট কি স্যার? আসলে পার্লামেন্টের থেকে যে আইন পাশ করা হয় সেগুলিকে অ্যাক্ট বলা হয়। এবার এই যে হিন্দু ল থেকে আমরা জানতে পারবো যে কে হিন্দু, সে বিয়ে করতে গেলে কি কি পদক্ষেপ তাকে নিতে হবে। এই যে হিন্দু লটা যে আছে এর সোর্সেস গুলো কি কি, ডিভোর্স কি করে হয়, মেনটেনেন্স কখন পেতে পারে, যদি কোনো হিন্দু কোনো বাচ্চা অ্যাডপ্ট করতে চায় তার প্রসিজিয়ার কি, যদি হিন্দুর ফ্যামিলিতে সম্পত্তি থাকে তাহলে সে সম্পত্তি বিভাজিত হবে কি করে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, সব কিছু আমরা জানবো হিন্দু লয়। সাইমেন্টেনিয়াসলি মুসলিম ল আমাদেরকে একই রকম বিষয় নিয়ে কথাবার্তা বলে। মুসলিম কাকে বলা হয়, মুসলিম লয়ের সোর্স কি, মুসলিমসদের মধ্যে বিয়ে কত রকমের হয়ে থাকে, কি করে তালাক দিতে লাগে, বিভিন্ন প্রসিজিয়ার কি কি রয়েছে, মেনটেনেন্সের ব্যাপারে যাবতীয় যা কিছু আমরা এই দুটো পার্সোনাল অ্যাক্ট মানে হিন্দু ল অ্যান্ড মুসলিম ল থেকে আমরা জানতে পারি। এছাড়াও রয়েছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এই যে আইনটি রয়েছে, এই আইনটি বেসিক্যালি কথা বলে কন্ট্রাক্টকে নিয়ে। এবার কন্ট্রাক্ট সম্পর্কে তো তোমরা জানোই, অ্যান এগ্রিমেন্ট which is enforceable by law। এগ্রিমেন্ট কি স্যার? শোনো, তোমাদের বাড়িতে ভাবো তোমার বাবা নিচে তোমাদের বাড়িতে একটি দোকান আছে, তোমরা ভাড়া দিবে। তোমরা বলবে যে যে দোকানটি ভাড়া নিতে চায় তার সাথে বলবে যে স্যার আমরা এগ্রিমেন্ট করব আপনার সাথে, কোর্টের থেকে একটি স্ট্যাম্প পেপার নিয়ে আসবে, সেখানে তুমি কিছু তোমার বক্তব্য রাখবে, সে কিছু তার বক্তব্য রাখবে। তো সেই তোমাদের যখন তোমাদের যে প্রমিসগুলো একে অপরের প্রতি, সেটা যখন এনফোর্স বাই ল হয়ে যাচ্ছে তখন সেটি পরিণত হয়ে যাচ্ছে কন্ট্রাক্টে, এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটি রয়ে যাচ্ছে এগ্রিমেন্টে। মানে তুমি তার জন্য কিছু করতে চাও, সে তোমার জন্য কিছু করতে চায়, তোমাদের দুজনের মধ্যে কিছু শর্ত বা প্রমিসেস সেখানে তৈরি হচ্ছে, যেটাকে আমরা এগ্রিমেন্ট বলে জানি, যেটা ডেফিনেশন সেকশন 2E তে রয়েছে আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। আর ডেফিনেশন অফ কন্ট্রাক্ট রয়েছে সেকশন 2H এ আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে। এর পরে যে সাবজেক্টটা আমরা জানবো সেই সাবজেক্টটি হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, 1947-এ যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট নেশনের জন্য তো একটা অ্যাপ্রোপ্রিয়েট কনস্টিটিউশন তো প্রয়োজন, একটা সুপ্রিম ল, যেই আইনটি সেই দেশটিকে পরিচালনা করতে সক্ষম হবে। তো ভারতে 1946-এ একটি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়, যেই কমিটিটা কি করে, কনস্টিটিউশন কমিটি অ্যাপয়েন্ট করা হয় 1946-এ, যেই কমিটিটা মধ্যে 7 জন মেম্বার ছিল, যেটিকে হেড করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। এবার এই কমিটি 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে আমাদের কনস্টিটিউশনকে ক্রিয়েট করে, এবং 1949-এর 26th অফ নভেম্বর এই কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়, এবং 1950-এর 26শে জানুয়ারি, যেদিনকে আমরা প্রজাতন্ত্র দিবস বলে পালন করি, সেদিন গোটা দেশে এই সংবিধানকে ইনঅ্যাক্টেড করা হয়।
এইবার এই কনস্টিটিউশন কথা বলে কি নিয়ে? অ্যাকচুয়ালি কনস্টিটিউশন ভেরিয়াস টপিকসকে নিয়ে আমাদের সামনে তুলে ধরে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে, আমাদের সিটিজেনশিপ রাইটস নিয়ে, আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট অফ পলিসিকে নিয়ে, আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচারকে নিয়ে, আমাদের প্রেসিডেন্সিয়াল পাওয়ার, প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এমার্জেন্সি, different kinds of schedule, power division between central and state, different matters কে নিয়ে কনস্টিটিউশন আমাদের সামনে কথা বলে থাকে। তাই কনস্টিটিউশন কিন্তু আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে সুপ্রিম ল মানা হয়। কেন? এটি হলো রুল অফ লকে মেইনটেইন করে। অর্থাৎ ল ইজ আ সুপ্রিম অথরিটি, নো পারসন ইজ অ্যাবাভ দেন ল। আর আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বড় সুপ্রিম ল হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো তোমরা যদি এই বিষয়গুলিকে নিয়ে আরো বিস্তার সহকারে জানতে চাও আমাদের থেকে, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশনের সাথে। আমি তোমাদের টিচার, তোমাদের দাদা বা মেন্টর, তোমরা যাই মনে করো, আমি তোমাদেরকে খুব সুন্দর করে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। খুব সহজ ভাষায় আমাদের দেশের আইনকে তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আর এরকম আরো ইন্টারেস্টিং নলেজেবল ভিডিওসগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, শেয়ার করো নিজেদের বন্ধু-বান্ধবের সাথে এবং জানতে চাও দেশের আইন সম্পর্কে। কেন? ভবিষ্যতে তোমরা যদি উকিল হতে চাও, তোমরা যদি ল প্রফেশনে আসতে চাও, তাহলে এখন থেকেই নিজেদেরকে মাইন্ডে লয়ার হিসেবে নিজেদেরকে ভাবতে শুরু করে দাও। বেস্ট অফ লাক তোমাদের ফিউচারের জন্যে। নমস্কার।